হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনে প্রাইমারি আপার প্রাইমারি পর্ব পরীক্ষা শুরু হচ্ছে। এই প্রাইমারি আপার প্রাইমারিতে সবথেকে বেশি যে সাবজেক্টটা ওয়েটেজ থাকে আর যে সাবজেক্টটা নিয়ে সমস্যা অনেক বেশি হয়, সেই সিডিপি নিয়ে আমরা ক্লাস শুরু করব। এই সিডিপি কথাটার মধ্যে তোমরা যদি সিডিপি কথাটাকে ভাঙো, দেখবে সিডিপি কথাটার ফুল ফর্ম দাঁড়ায় কি? ফুল ফর্ম দাঁড়ায় চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি। এই চাইল্ড ডেভেলপমেন্ট আর পেডাগোগি এই পুরো কথাটাকে যদি দুই ভাগে ভাগ করো, একটা সিডি একটা পি, যদি দুটো ভাগে ভাগ করো তাহলে একটা পার্টে আমরা পাচ্ছি চাইল্ড ডেভেলপমেন্ট মানে বাচ্চার বিকাশ কিভাবে হয়, আর একটা ভাগে আমরা পাচ্ছি পেডাগোগি যেখানে বাচ্চাদের পড়ানো কিভাবে সেটা নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে আমরা আমাদের এই সিরিজের প্রথম যে নিয়ে আলোচনা শুরু করবো সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা শুরু করবো। আর তাহলে দেখো নামের মধ্যে বুঝতে পারছো যে চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে যদি আলোচনা আসে তাহলে সবার আগে আমাকে ডেভেলপমেন্ট টার্মটা এইটা নিয়ে আমাকে বুঝতে হবে। তাহলে এইটা নিয়ে যদি বুঝতে হয়, এইখানে সবার শুরুতে দুটো টার্ম নিয়ে কনফিউশন আসে, যেটা আমাদের চ্যাপ্টারেরও নাম, সেটা হচ্ছে বৃদ্ধি আর বিকাশ। ইংলিশে যদি আসে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এখানে দেখো সবার প্রথম যেটা কনফিউশন বেসিক্যালি আমাদের কয়েকজনের মধ্যে হয়, নাও হতে পারে বিভিন্ন রকম, বই পড়ে অনেকের ক্ষেত্রে সমস্যা হয়, বই পড়ে সমস্যা নাও হতে পারে, বুঝতেও পারো। আমরা বেসিক জায়গা থেকে বুঝবো যে এই গ্রোথ আর ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্যটা কি। দেখো তোমরা একদম ছোটবেলায় জন্মানোর পর থেকে, শুধু জন্মানোর পর থেকেই নয়, যখন মায়ের পেটে ছিলা তখন একটা ভ্রূণ অবস্থায় ছিলাম, সেই ছোট্ট ভ্রূণটা আস্তে 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 অনেকটা বেড়েছে, গেল তো। এবং জন্মানোর পর তুমি এইটুকু একটা বাচ্চা ছিলা, সেখান থেকে আমরা আস্তে 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 বেড়ে আজকে এই জায়গায় এসেছি। তাহলে এই যে আমরা প্রত্যেকদিন একটু একটু করে বাড়লাম, অর্থাৎ আমাদের উচ্চতা বাড়লো, মানে আমি বলতে পারি দৈর্ঘ্য বরাবর বাড়লাম, আবার আমরা প্রস্থ বরাবর বাড়লাম, তাই তো? তাহলে একদম ছোটবেলায় একটা বাচ্চা এরকম ছিল, এই বাচ্চাটা আস্তে 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 দৈর্ঘ্য বরাবর বাড়লো, আবার যখন দৈর্ঘ্য বরাবর বাড়লো তখন প্রস্থ বরাবর বাড়লো। তার মানে এক কথায় বলছে একটা বাচ্চা এই যে বাড়ছে, যেটা চোখে দেখা যাচ্ছে। কিরকম দেখো, হঠাৎ করে দিদা বাড়িতে তুমি 6 মাস 7 মাস পরে ছোটবেলায় গেছো, দিদা বাড়িতে কেউ না কেউ এই কমেন্টটা করেছেই যে বাবা তুই তো অনেকটা লম্বা হয়ে গেছিস, তুই তো রোগা হয়ে গেছিস, তুই তো মোটা হয়ে গেছিস। তার মানে কি, ওই যে তুমি বেড়েছো সেটা খালি চোখে দেখা যাচ্ছে। আর আমরা এই যে বাড়ছি, আমাদের যে জিনিসগুলো এই বাড়ছি এবং খালি চোখে দেখা যাচ্ছে, সেগুলোকেই এক কথায় বলা হয় গ্রোথ বা বৃদ্ধি। কিন্তু দেখো ওই যে দিদা বাড়িতে 6 মাস 7 মাস পরে গেলাম বা 1 বছর পরে গেলাম, সেখানে কেউ আমাকে একটা দেখে কমেন্ট করলো যে তুই অনেকটা লম্বা হয়ে গেছিস তো, তুই অনেকটা মোটা হয়ে গেছিস তো। কিন্তু আমি ওই 6-7 মাসে হয়তো কোনো একটা জিনিস জানতাম না, কিন্তু সেই জিনিসটা পড়াশোনা করে অনেকটা জেনে গেছি। বা আমি হয়তো বন্ধু বান্ধবের সাথে মিশতে পারতাম না, 6 মাস 7 মাস 1 বছরে আমি অনেক বন্ধু বান্ধবের সাথে মিশতে পেরেছি বা মিশতে শিখেছি মানুষের সাথে। এইটা কিন্তু খালি চোখে আমার দিদা বাড়ি হোক বা কোনো বাড়ি হোক কেউ কিন্তু আমাকে দেখে বুঝবে না, যতক্ষণ আমি প্রকাশ করব। অর্থাৎ এক কথায় একটা মানুষের মধ্যে ছোটবেলা থেকে বড় হওয়া অবধি বিভিন্ন দিকের থেকে বিভিন্ন জিনিস বাড়ে। যেমন একটা মানুষ শারীরিক দিক থেকে বাড়ছে এবং শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বাড়ছে, একই রকম ভাবে দেখো আমাদের যে বুদ্ধি, ছোটবেলায় আমরা যতটা বুদ্ধি নিয়ে জন্মেছিলাম সেই বুদ্ধিরও তো বিকাশ হয়েছে। আবার সমাজে আমরা মিশতে পারতাম, খুব সামান্য কিছু বন্ধু বান্ধব ছিল, সেখান থেকে আজকে দাঁড়িয়ে আমাদের পরিচিতি মহল অনেক বেশি, তার মানে অনেক বেশি মানুষের সাথে মিশতে পারছি। কিন্তু এইগুলো দেখা যাচ্ছে না, তাই তো? এইগুলো আমি যখন প্রকাশ করব তখন বোঝা যাবে। বলছে এই যে কিছু জিনিস দেখা যায় না কিন্তু বাড়ছে, আর কিছু জিনিস দেখা যায় যেটা বাড়ছে, এই সবটা মিলে হয় হচ্ছে ডেভেলপমেন্ট। তাহলে ডেভেলপমেন্ট মানে হচ্ছে একটা মানুষের টোটালটাকে বোঝাচ্ছে। মানে আমি ছোটবেলায় যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে আমার ফিজিক্যাল ডেভেলপমেন্ট সেটাকেও বোঝাচ্ছে, মানে আমার শারীরিক বিকাশ সেটাকেও বোঝাচ্ছে, আবার বুদ্ধির বিকাশ সামাজিক বিকাশ সমস্তটাকে বোঝাচ্ছে। তাহলে এক কথায় যদি বলি, দেখো ডেভেলপমেন্ট একটা অনেক বড় একটা টার্ম। ডেভেলপমেন্ট মানেই আমি পুরো মানুষটাকে বোঝাচ্ছে, কিন্তু গ্রোথ কথাটার মধ্যে কিন্তু শুধু আমার ফিজিক্যাল ডেভেলপমেন্টটা আছে। তাহলে আমাকে যদি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট পড়তে হয়, তাহলে ডেভেলপমেন্টটাই আমি যদি খুব ভালো করে পড়ি, তাহলে গ্রোথ আমার তো ডেভেলপমেন্টের মধ্যেরই একটা পার্ট, তাহলে তো এমনি হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের বেসিক পার্ট কি বুঝলাম? ডেভেলপমেন্ট হচ্ছে একটা মানুষের সামগ্রিক বিকাশ, অর্থাৎ মানুষটা টোটাল কোন কোন দিক থেকে বেড়েছে, কতটা বেড়েছে, তার বুদ্ধির বিকাশ থেকে শুরু করে সামাজিক বিকাশ কত হয়েছে, সেটা ডেভেলপমেন্ট। আর ডেভেলপমেন্টের মধ্যে শুধুমাত্র শারীরিক বিকাশ, তার অঙ্গ প্রত্যঙ্গ কতটা বেড়েছে, তার হাইট কতটা বেড়েছে, এইটাকে বলা হয় গ্রোথ। তাহলে এই চ্যাপ্টারের ভিতরে আমরা যখন যাব, সেইখানে আমরা ডিটেলসে এই ডেভেলপমেন্ট যে বিষয়টা সেটা আমরা বুঝবো, গেল তো? বেশ, এবার এই ডেভেলপমেন্ট যদি বুঝতে হয়, দেখো তোমাদের বেসিক কিছু কথা বললাম
যেমন আমার ডেভেলপমেন্ট, তোমাদের ডেভেলপমেন্টের কথা যদি বলা হয়, তাহলে আমাদের প্রত্যেকের যে বিকাশ হয়েছে সেই বিকাশটা সামাজিক বিকাশ হয়েছে। কিরকম সামাজিক বিকাশ? আমরা সমাজে অল্প সংখ্যক ছেলেমেয়ের সাথে মিশতাম, আরো বেশি সংখ্যক মানুষের সাথে মিশতে শিখেছি, তার মানে আমাদের সামাজিক বিকাশ হয়েছে। আবার আমাদের অনেকের মধ্যে নৈতিক বিকাশ, মানে কোথায় কাকে হেল্প করব, কাকে হেল্প করবো না, এই যে জিনিসগুলো, এই ধারণাগুলো তৈরি হয়েছিল না ছোটবেলায়, কিন্তু ধীরে ধীরে আমাদের বাবা মা আমাদের মধ্যে এই জিনিসগুলো তৈরি করেছে, সেখান থেকে আমাদের নৈতিক বিকাশ হয়েছে। আবার একই সাথে আমাদের বুদ্ধির বিকাশ থেকে শুরু করে বিভিন্ন দিকে বিকাশ হয়েছে। কিন্তু দেখো একটা জিনিস, এই যে বুদ্ধির বিকাশই যদি আমি বলি, যে আমাদের বুদ্ধির বিকাশ যে হয়েছে, এই বুদ্ধির বিকাশ কিন্তু একবারে হয়নি। ছোটবেলায় আমরা কিছুটা জানতাম, তারপর একটু বড় হয়েছে আরেকটু জেনেছি, তারপর আরেকটু বড় হয়েছে আরেকটু জেনেছি, এবং আমাদের বন্ধু বান্ধব যারা ছিল, সমবয়সী যারা ছিল, তারাও দেখো কম বেশি ওই 3 বছর 4 বছর বয়সে যতটা জেনেছে, আমরাও হয়তো একটু কম একটু বেশি, কিন্তু প্রায় সমসাময়িক বা সমান সমানই জেনেছি, জানো তো। অর্থাৎ এই ডেভেলপমেন্ট হচ্ছে এমন একটা প্রসেস যেটা সবার ক্ষেত্রে একবারে কোনোদিন হয় না, এটা ধাপে ধাপে হয়, জানো তো। এই কারণে ডেভেলপমেন্টকে বলা হয় সিস্টেমেটিক চেঞ্জেস, বা ডেভেলপমেন্ট একটা ধাপে ধাপে পরিবর্তন প্রক্রিয়া, অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে ডেভেলপমেন্ট একটা ধাপে ধাপে আসে। আরো একটা এক্সাম্পল যদি নিই, সেটা হচ্ছে আমাদের সামাজিক বিকাশ। ছোটবেলায় আমার বাবা মা আমাকে স্কুলে নিয়ে গেছিল, স্কুলে ভর্তি করেছিল। প্রথম 10 দিন, প্রথম 20 দিনে 3-4-5টা বন্ধু ছিল। তারপর ধীরে ধীরে স্কুল যত সময় এগোতে লাগলো, ক্লাস যত উপরে উঠতে থাকলাম, তত কি হলো, আরো বেশি বন্ধু বান্ধব আমাদের বাড়তে থাকলো, জানো তো। তার মানে আমাদের ওইখানেও সামাজিক বিকাশ ধীরে ধীরে হলো, এবং আমার ক্লাসের যে বন্ধু বান্ধবগুলো ছিল তাদেরও ওই বন্ধুর সার্কেল সেটাও ধীরে ধীরে বাড়লো, অর্থাৎ একটা ধাপে ধাপে হলো। এই কারণে ডেভেলপমেন্ট বা বিকাশকে একটা সিস্টেমেটিক চেঞ্জেস বা ধাপে ধাপে পরিবর্তন বলা যেতে পারে। এবার তুমি আমাকে বলবা যে এই যে ধাপের কথাটা বলছে বা এই সিস্টেমেটিক চেঞ্জেস কথাটা বলছে, এই ধাপগুলো কোন ধাপ? দেখো, ক্লাস 1-এ আমি যখন পড়তাম তখন ধরে নিলাম আমার বয়স 5 বছর ছিল, বা ধরে নিলাম আমার বয়স 6 বছর ছিল। যেই 7 বছর বয়সে আসলে আমি তাহলে ক্লাস 2-তে গেলাম, আমি 8 বছর বয়সে ক্লাস 3-তে গেলাম। অর্থাৎ ক্লাস বাড়ছে তেমন আমার বয়স বাড়ছে, এবং বয়স বাড়ার সাথে সাথে আমার বন্ধু সংখ্যা বাড়ছে। তাহলে আমি এক কথায় বলতে পারি, এই যে ধাপের কথাটা বলেছে, এই ধাপটা আর কিছু না, এই ধাপটা হচ্ছে বয়সের ধাপ। অর্থাৎ ডেভেলপমেন্ট বয়সের সাথে সাথে বাড়তে থাকে, বা এজ রিলেটেড প্রক্রিয়া হচ্ছে ডেভেলপমেন্ট, জানো তো। এইবার আমাকে তুমি বলতে পারো যে এই যে ডেভেলপমেন্ট যে টার্মটা, এই ডেভেলপমেন্ট টার্মটাকে আর কিছু দিয়ে কি ব্যাখ্যা করা যায়? দেখো, ডেভেলপমেন্টটাকে তুমি সাইডে রেখে দাও, তুমি একটা বিরিয়ানির কথা বুঝো। যখন আমরা কোনো একটা রেস্টুরেন্টে খেতে যাই, তখন ওই বিরিয়ানিটা খাওয়ার পর, বা ফ্রাইড রাইসটা খাওয়ার পর, বা চিলি চিকেনটা খাওয়ার পর আমরা দুটো টার্ম ইউজ করি, যে এই দোকানটাতে কোয়ালিটি খুব ভালো মেনটেন করে কিন্তু কোয়ান্টিটি কম দিচ্ছে। আবার বলি কি যে কোয়ান্টিটি অনেক দিয়েছে কিন্তু কোয়ালিটি ভালো না। এই কোয়ান্টিটি কম দিয়েছে, কোয়ান্টিটি বেশি দিয়েছে, এই কথাটার মধ্যে আমরা একটা কথা বলে দিচ্ছি যে পরিমাণে কম দিয়েছে বা পরিমাণে বেশি দিয়েছে, কেন তো। তাহলে দুটো টার্ম আমাকে জানতে হবে, একটা হচ্ছে কোয়ান্টিটি, একটা হচ্ছে কোয়ালিটি। এবার আমরা কি বলি যে কোয়ান্টিটি কম দিয়েছে কিন্তু বিরিয়ানির কোয়ালিটিটা ভালো, তার মানে বিরিয়ানিটার গুণগত মান ভালো। এইখানেও ডেভেলপমেন্টের ক্ষেত্রে দুটো টার্ম আছে, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ মানে পরিমাণগত, একটা হচ্ছে কোয়ালিটেটিভ মানে গুণগত। কিরকম ভাবে হয় দেখো, আমি যদি বলি যে দেখো, আমাদের ডেভেলপমেন্টের মধ্যে একটা ডেভেলপমেন্ট ছিল যেটা হচ্ছে আমার ফিজিক্যাল ডেভেলপমেন্ট, আমাদের শারীরিক বিকাশ। এই ফিজিক্যাল ডেভেলপমেন্ট, আমি আজকে দাঁড়িয়ে যদি 5 ফুট 7 ইঞ্চি হই, এই 5 ফুট 7 ইঞ্চিটাকে মাপা যায় না, অর্থাৎ পরিমাপ করা যায় না। যে জিনিসটাকে পরিমাপ করা যায় সেটাকে বলা হয় কোয়ান্টিটেটিভ বা পরিমাণগত। তাহলে আমাদের ডেভেলপমেন্টের মধ্যে থাকা একটা পার্ট, যেটা মুখে বলেছিলাম ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সেই ফিজিক্যাল ডেভেলপমেন্টটা কি হয়ে গেল? কোয়ান্টিটেটিভ বা পরিমাণগত পরিবর্তন, বোঝা গেল। আবার দেখো, আমার বুদ্ধির বিকাশ কতটা হয়েছে, এটাকে আমি যদি তোমাকে বলি যে স্কেল দিয়ে মাপবো, ফিতে দিয়ে মাপবো, আমার বুদ্ধির বিকাশ তো মাপতে পারবো না। আমার সামাজিক বিকাশ কতটা হয়েছে, এটাও তোমরা কেউ ফিতে দিয়ে স্কেল দিয়ে মাপতে পারবে না। তাহলে এইটাকে কিন্তু আবার পরিমাপ করা যায় না, কিন্তু আমার বুদ্ধির বিকাশ কতটা হয়েছে সেটা তুমি আমার কিছু প্রশ্নের মাধ্যমে বুঝতে পারো, আমার পরীক্ষা নেওয়ার মাধ্যমে বুঝতে পারো, কেন তো। অর্থাৎ আমার বুদ্ধির যে বিকাশ হয়েছে সেটা আমার বুদ্ধির গুণগত মান দিয়ে বিচার করা যাবে। অর্থাৎ এক কথায় আমাদের ডেভেলপমেন্টের মধ্যে কিছু পার্ট আছে যেগুলোকে পরিমাপ করা যায়, এই কারণে ডেভেলপমেন্টকে বলে কোয়ান্টিটেটিভ। আর কিছু পার্ট আছে যেখানে আমরা গুণগত মান দেখে বিচার করি, যেটাকে বলা হয় গুণগত পরিবর্তন। কেন? তাহলে ডেভেলপমেন্টের ক্ষেত্রে 4টে টার্ম আমাকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে, এক, ডেভেলপমেন্ট হচ্ছে সিস্টেমেটিক চেঞ্জেস বা ধাপে ধাপে পরিবর্তন। ডেভেলপমেন্ট বয়সের সাথে সাথে হয়। ডেভেলপমেন্ট কোয়ান্টিটেটিভ বা ডেভেলপমেন্টকে মাপা যায়। ডেভেলপমেন্ট কোয়ালিটেটিভ বা গুণগত পরিবর্তনের সাথে যুক্ত। এই 4টে টার্ম ডেভেলপমেন্টের সাথে খুব ভালোভাবে তোমাকে মনে রাখতে হবে।
তাহলে এখানে ডেভেলপমেন্টের একটা বেসিক ধারণা আমরা পেলাম, গেল তো। এইবার আমাকে জানতে হবে যে আমাদের যে ডেভেলপমেন্ট হয় সেই ডেভেলপমেন্ট কোন কোন দিক থেকে হয়। যেমন আমি দেখো প্রথমেই আলোচনা করেছিলাম যে আমাদের একটা দিক কি, আমাদের ফিজিক্যাল দিকটা, আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট হতে থাকে। আমাদের একটা দিক হচ্ছে আমাদের বুদ্ধির বিকাশ হতে থাকে। এরকম ভাবেই ডেভেলপমেন্টকে তিনটে আলাদা আলাদা ক্ষেত্র বা তিনটে আলাদা আলাদা দিকে আমরা বিচার করতে পারি। সেই তিনটে দিককে এক কথায় বলা হয় ডোমেনস অফ ডেভেলপমেন্ট, ডোমেনস অফ ডেভেলপমেন্ট বা বাংলায় বিকাশের ক্ষেত্র। কি কি ডোমেন বলেছে? ফার্স্ট যে ডোমেনটা বলেছে, যেটা নিয়ে প্রথম থেকে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল ডোমেন, মানে আমাদের শারীরিক বিকাশ। এই শারীরিক বিকাশ এক কথায় দেখো এতক্ষণ তোমরা বুঝে গেছো, যেটাকে আমরা গ্রোথ বা বৃদ্ধি বলছিলাম, গ্রোথ বা বৃদ্ধি বলছিলাম, সেটাই হচ্ছে আমাদের ফিজিক্যাল ডোমেন, গেল। তাহলে এইটা নিয়ে আর বেশি আলোচনার দরকার নেই। এবং আমি আরো বলতে পারি যে এই ফিজিক্যাল ডোমেনটাই হচ্ছে সেই কোয়ান্টিটেটিভ দিকটা, গেল তো, যেটাকে পরিমাপ করা যায়। নেক্সট আরো যে দুটো ডোমেন আছে তার মধ্যে সেকেন্ড যে ডোমেনটা সেটা হচ্ছে বৌদ্ধিক বিকাশ বা জ্ঞানমূলক বিকাশ, যেটাকে আমরা কগনিটিভ পার্ট বলি। এই কগনিটিভ পার্টটা এক কথায় ব্রেনের সাথে যুক্ত। তার মানে আমাদের যে ব্রেনের যে ডেভেলপমেন্ট হয়, আমাদের মস্তিষ্কের যে বিকাশ হয়, সেটাই হচ্ছে এই কগনিটিভ ডোমেনের পার্ট। তাহলে দেখো একটা জিনিস, যদি তোমাকে পরীক্ষায় থিঙ্কিং মানে কোনো কিছু ভাবনা চিন্তা করা বা ইমাজিনেশন কোনো কিছু কল্পনা করা, এই থিঙ্কিং এর জন্য আমাদের বডির কোন পার্টটা কাজে লাগে? ব্রেন কাজে লাগে। আবার যদি বলি ইমাজিনেশন বা কল্পনা করা, এর জন্য কোন পার্ট কাজে লাগে? আমাদের এই কগনিটিভ বা ব্রেন কাজে লাগে। অর্থাৎ এই থিঙ্কিং প্রসেস, ইমাজিনেশন প্রসেস, এগুলো দেখবা বয়সের সাথে সাথে যে বাড়তে থাকছে, তার কারণ হচ্ছে আমাদের ব্রেনের ডেভেলপমেন্ট। আর ব্রেনের ডেভেলপমেন্ট কার সাথে যায়? কগনিটিভ পার্টের সাথে যায়। অর্থাৎ আমাদের যা কিছু ব্রেন রিলেটেড আছে সেগুলো সবকিছু আমার যাবে হচ্ছে কগনিটিভ ডোমেনের মধ্যে। আবার যদি বলে আমাদের যা কিছু বডি রিলেটেড আছে, যা কিছু বডি রিলেটেড আছে, সেগুলো সব যাবে হচ্ছে আমাদের ফিজিক্যাল ডোমেনের মধ্যে, গেল। তাহলে ফার্স্ট পার্ট হচ্ছে বডি রিলেটেড যা পার্ট আছে সেটা ফিজিক্যাল ডোমেন, আর ব্রেন রিলেটেড যা কিছু আছে সেগুলো হচ্ছে কগনিটিভ ডোমেন। এবং আমাকে টার্ম দেখে বুঝতে হবে যে কোনটা কোন ডোমেনের মধ্যে যেতে পারে। যেমন আমাকে পরীক্ষা হলে বসে আমাকে প্রশ্নের উত্তর করতে হচ্ছে, মানে প্রচুর ভাবনা চিন্তা করতে হচ্ছে। এবং এই ভাবনা চিন্তার জন্য আমাদের একমাত্র লাগে আমাদের ব্রেন। আর ব্রেন কার সাথে যুক্ত? ব্রেন যুক্ত হচ্ছে কগনিটিভ বা বৌদ্ধিক ডোমেনের সাথে। তাহলে সরাসরি উত্তর হয়ে যাবে আমাদের কগনিটিভ ডোমেন, গেল। বেশ, নেক্সট যেটা বলেছে সেটা হচ্ছে, দেখো এখানে লেখা আছে সোশিও ইমোশনাল। এই সোশিও কথাটাকে আমরা যদি ভাঙি তাহলে আমরা পাবো সোশ্যাল, মানে সামাজিক, আমরা পাবো সামাজিক, গেল। আর ইমোশনাল কথাটাকে আমরা ভাঙলে পাবো প্রাক্ষবিক। এইখানে এই সোশিও ইমোশনাল বা সামাজিক প্রাক্ষবিক কথাটার মধ্যে দুখানা কথা আছে, একটা হচ্ছে সামাজিক, একটা হচ্ছে প্রাক্ষবিক। কি জিনিস সামাজিক আর প্রাক্ষবিক? দেখো আমরা মানুষ, আমরা প্রত্যেকে সমাজবদ্ধ জীব। অর্থাৎ আমরা নিজেরা চাই বা না চাই সমাজের কিছু নিয়ম আমরা মেনেই চলি, গেল তো। একটা ছেলে একটা মেয়ে হাত ধরে ঘুরবে, ঘুরতেই পারে। এবার ওই ছেলে ওই মেয়েটা হাত ধরে ঘুরছে, কিন্তু তার খুব পরিচিত কেউ, কোনো আত্মীয় ওই রাস্তা দিয়ে যখন হেঁটে আসছে, বা আমাদের বাবা মা যদি সামনে দিয়ে আসে, হাতটা ছেড়ে দেয়। এখানে তো সে কোনো অন্যায় করছে না, কিন্তু কি সমাজের চোখে হয়তো তার মনে হয় যে এই জিনিসটা খারাপ লাগছে বা খারাপ লাগতে পারে। এই কারণে সে কি করে, যে সমাজের কিছু নিয়ম আমরা, সেই বাচ্চাটাও মেনে চলে, আমরা প্রত্যেকে এরকম ভাবে সমাজের কিছু নিয়ম মেনে চলি। একইভাবে দেখবা যে সোশ্যাল ম্যারেজের যে কনসেপ্টটা, যে রেজিস্ট্রি করে আইনত ভাবে বিয়ে হচ্ছে, কিন্তু তারপরেও সোশ্যাল ম্যারেজ করছে, যে সমাজের স্বীকৃতি নেওয়ার জন্য বা সমাজকে সাক্ষী রাখার জন্য। তাহলে আমরা যেহেতু প্রত্যেকেই সমাজবদ্ধ জীব, এই কারণে আমরা প্রত্যেকেই সোশ্যাল। এবং দেখো আমি যেখানে বসবাস করি, আমার চারপাশে যারা যারা আমার উপর প্রভাব বিস্তার করছে, তারা সবাই হচ্ছে আমার সোশ্যাল, বা তারা সবাই হচ্ছে আমার সমাজ। কিন্তু এই যে সমাজ, মানে আমি ধরো আজকে এইখানে এই বাড়িটায় আমি থাকি, তাহলে আমার বাড়ির চারপাশে এইখানে যারা আছে, এইখানে যারা আছে, এইখানে যারা আছে, এইখানে যারা আছে, এরা সবাই আমার সমাজ, এরা সবাই আমার সমাজ, গেল তো। এরা সবাই আমার সোসাইটি। অর্থাৎ এদের সাথে আমি সবার সাথে সোশ্যালি কানেক্টেড। কিন্তু এই বাড়িতে আমার বন্ধু থাকে, খুব ক্লোজ বন্ধু, এর সাথে আমার সম্পর্ক খুবই ভালো, গেল তো। অর্থাৎ এর সাথে আমি ইমোশনালি অ্যাটাচড। কিন্তু এই বাড়ির লোকটা নতুন ভাড়া এসেছে, যার সাথে আমি কিন্তু কথাই বলিনি, যার সাথে কোনোদিন এখনো, গেল তো। অর্থাৎ ইনার সাথে যে আমার বন্ডিংটা, সেটা কিন্তু সোশিও ইমোশনাল নয়, শুধুমাত্র সোশ্যাল। অর্থাৎ আমার চারপাশের কেউ যে আমার উপর পরোক্ষভাবে প্রভাব রাখছে, কিন্তু আমি সরাসরি তার সাথে যুক্ত নই, সেক্ষেত্রে আমরা টার্মটা ইউজ করতে পারি সোশ্যাল বা সামাজিক। কিন্তু আমার অন্য পাশে আর একটা লোক আছে, যে আমার উপর, আমার সাথে যোগাযোগ রাখে, আমার সাথে কথাও বলে, এবং তার সাথে আমার খুব আত্মিক সম্পর্ক। অর্থাৎ এর সাথে আমার সম্পর্কটা হচ্ছে সোশিও ইমোশনাল।
এমন ভাবেই তোমাদের প্রত্যেকের জীবনে কিছু মানুষ আছে যাদেরকে কি হয়, যাদের সাথে নর্মালি কথা বলতে হয়, তাই বলছি, এদের সাথে তোমাদের সম্পর্কটা হচ্ছে সোশ্যাল। আর যাদের সাথে তোমাদের সম্পর্কটা খুব ডিপ হয়ে যায়, তাদের ক্ষেত্রে সম্পর্কটা হচ্ছে সোশিও ইমোশনাল। আরো সহজ একটা এক্সপ্লেনেশন দিয়ে বুঝি, সেটা হচ্ছে যখন তোমরা কোনো ক্লাসে পড়েছো, সেটা কলেজে হোক, স্কুলে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, দেখবা একটা ক্লাসরুমে 40 জন আছে, 50 জন আছে, ওই 40-50 জনের সাথে কোনো না কোনো দিন 1 সেকেন্ডের জন্য হলেও তোমরা কথা বলেছো, অর্থাৎ ও তোমার বন্ধু, ওর সাথে তুমি সোশ্যালি কানেক্টেড। কিন্তু ওই 40-50 জনের মধ্যে 4-5 জন ছিল যাদের সাথে তোমার বন্ডিংটা রয়েই গেছে, স্কুল শেষ হয়ে গেছে, কলেজ শেষ হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তাও বন্ডিংটা রয়ে গেছে। এটা হচ্ছে সোশিও ইমোশনাল কানেকশন, গেল তো? তাহলে আমাদের ডোমেন বা ডেভেলপমেন্টের ডোমেন তিনটে দিকে বাড়তে থাকে, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে কগনিটিভ, একটা হচ্ছে সোশিও ইমোশনাল। গেল, কিছু মানুষের সাথে আমরা সোশ্যাল ভাবে কানেক্টেড হই, কিছু মানুষের সাথে আমরা সোশিও ইমোশনাল ভাবে কানেক্টেড হই। তাহলে ডোমেন গেল এই তিনটে। নেক্সট পার্টে আমরা জানবো, সেটা হচ্ছে এই যে ডেভেলপমেন্ট বা বিকাশ নিয়ে এত কিছু আলোচনা করছি, এই বিকাশের কারণ, কেন এই বিকাশ হচ্ছে। এই বিকাশ দুটো কারণে হয়। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বিকাশের একটা দিক হচ্ছে আমরা যেটাকে মাপতে পারি, তার এক্সাম্পল হচ্ছে গ্রোথ। একটা দিক হচ্ছে আমরা যেটাকে মাপতে পারি, যেমন গ্রোথ, আমাদের শারীরিক বৃদ্ধি, ফিজিক্যাল ডেভেলপমেন্ট। এই ফিজিক্যাল ডেভেলপমেন্ট ছাড়া বাকি যেগুলো আছে, যেমন আমি যদি বলি কগনিটিভ ডেভেলপমেন্ট বা বুদ্ধির বিকাশ। দেখো, শুধু এইটুকু পার্টকে দেখো, বাকি সব ভুলে যাও। এইটুকু পার্টের মধ্যে পার্থক্য কি আছে, সেটা হচ্ছে এই যে পার্টটা আছে, এই ফিজিক্যাল ডেভেলপমেন্টে কোথাও না কোথাও আমাদের বাবা মা দায়ী। মানে আমি কতটা লম্বা হব, আমার গায়ের রং কি হবে, আমার হেয়ার স্ট্রাকচার কি হবে, আমার ফেসিয়াল স্ট্রাকচার কি হবে, এর পিছনে আমাদের বাবা মাই দায়ী। গেল তো? আমার বাবা মায়ের থ্রুতে যে জিন আসছে, সেটাই আমার হাইটটাকে নির্ধারণ করে দিচ্ছে। গেল তো? আবার আবার দেখো, আমি যদি বলি যে এই বুদ্ধির যে কনসেপ্টটা, বা আমাদের যে জ্ঞান, বুদ্ধি বা জ্ঞান, এই বুদ্ধি আমরা একটা বাবা মায়ের থেকে নিয়ে জন্মাচ্ছি। প্রত্যেকের বুদ্ধির ওপরই বাবা মায়ের একটা প্রভাব থাকে, তাদের থেকে আমরা একটা জ্ঞান নিয়ে জন্মাই। কিন্তু আমিও, আমার বাবা মায়ের এক ছেলে, আমার বাবা মায়ের আর এক ছেলে আছে। গেল তো? ধরে নিলাম দুজনেই বাবা মায়ের থেকে একই জিন নিয়ে এসেছে, এবং দুজনের কাছেই বাবা মায়ের থেকে যে জ্ঞান বা বুদ্ধিটা আসার কথা ছিল, সমান সমান এসছে। কিন্তু আমার আর একটা যে দাদা বা আর একটা যে ভাই আছে, সে অনেক বেশি পড়াশোনা করেছে, তাহলে তার লার্নিং অনেক বেশি হয়েছে, তাহলে তার যে লার্নিং বেশি হয়েছে, অটোমেটিক্যালি তার জ্ঞান বেড়ে যাবে না? কিন্তু আমি পড়াশোনা কম করেছি, তাহলে আমার জ্ঞান কমে যাবে। এইখানেই বলছে বিকাশ দুভাবে হয়। একটা হচ্ছে যেটা আমরা আমাদের বাবা মায়ের থেকে পাই, যেটাকে বলা হয় হেরেডিটি। গেল? মানে বংশানুক্রমিক ভাবে পাই, বা বংশ থেকে আমরা পাই, সেটাকে বলা হয় হেরেডিটি। হেরেডিটির কারণে যে ডেভেলপমেন্টটা হয়, সেটাকে এই পরিণমন বা ম্যাচুরেশন টার্মটা দিয়ে ব্যাখ্যা করা হয়। গেল তো? আর আমাদের কিছু ডেভেলপমেন্ট আছে যেগুলো আমরা বাবা মায়ের থেকে নিয়ে আসি না, যেমন এখানে তো একটা এক্সাম্পল বললাম, আরো একটা এক্সাম্পল হতে পারে কি সামাজিক বিকাশ। সমাজে কতটা মিশতে পারবো, এইটা কোথাও না কোথাও আমাদের নিজেদের উপর ডিপেন্ড করে। যে আমি ছোটবেলা থেকে যত বেশি বন্ধু বান্ধব দেখে বড় হয়েছি, বা যত বেশি বন্ধু বান্ধবের সাথে মিশে বড় হয়েছি, বড় হয়েও আমার মধ্যে প্রবণতাটা থেকেই যাবে যে আমি বেশি মানুষকে নিয়ে চলতে পারবো। কিন্তু ছোটবেলা থেকে আমি যদি একা ছেলে হই, একা একা বড় হই, তাহলে সমস্যা কি হবে? তাহলে সমাজের মধ্যে আমি মিশতে পারবো না। অর্থাৎ দেখো, এই সামাজিক বিকাশ, বুদ্ধির বিকাশ, এগুলো কোথাও না কোথাও আমাদের লার্নিং বা আমাদের পরিবেশের উপর ডিপেন্ড করছে, যে আমি যে পরিবেশ থেকে বড় হয়েছি, আমি সেই পরিবেশটাকেই অ্যাডপ্ট করতে শিখবো। গেল তো? অর্থাৎ ডেভেলপমেন্টের সেকেন্ড কারণ হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট বা পরিবেশ, যেটাকে আমরা এই লার্নিং টার্মটা দিয়ে ব্যাখ্যা করি। গেল তো? তাহলে ডেভেলপমেন্ট দুটো কারণে হয়, এক হচ্ছে হেরেডিটি বা বংশানুক্রমিক কারণে, এবং দ্বিতীয় হচ্ছে এনভায়রনমেন্ট, পরিবেশের কারণে। এবং এই হেরিডিটি টার্মটাকে ম্যাচুরেশন বা পরিণমন দিয়ে ব্যাখ্যা করা হয়, এবং এনভায়রনমেন্টকে লার্নিং বা শিখন দিয়ে ব্যাখ্যা করা হয়। বোঝা গেছে? তাহলে ডেভেলপমেন্টের কারণ আমরা জানলাম। এইবার আমরা ডেভেলপমেন্টের মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা নিয়ে শুরু করেছিলাম, অর্থাৎ গ্রোথ। এই গ্রোথ আমাদের কোন কোন নীতির উপর ভিত্তি করে হয়, সেটা আমাকে জানতে হবে। তাহলে প্রথমে আমাকে জানতে হবে যে নীতি জিনিসটা কি, বা প্রিন্সিপাল জিনিসটা কি। দেখো, সিডিপিতে এই নীতি বা প্রিন্সিপাল কথাটার মানে হচ্ছে, যেটা আমার ক্ষেত্রেও সত্যি, তোমার ক্ষেত্রেও সত্যি, বাকি তোমার বন্ধু বান্ধব, আমার বন্ধু বান্ধব, সবার ক্ষেত্রে যেটা সত্যি, সেটাকে বলা হয় প্রিন্সিপাল বা নীতি। তাহলে এইখানে যে আমার হেডিংটা করা আছে, সেটা হচ্ছে বৃদ্ধির নীতি বা গ্রোথ
গ্রোথ প্রিন্সিপালস, অর্থাৎ আমাদের প্রত্যেকের যে গ্রোথ হচ্ছে বা বৃদ্ধি হচ্ছে এটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে হচ্ছে, যে নিয়মটা আমার ক্ষেত্রে যতটা সত্যি তোমাদের সবার ক্ষেত্রেই ততটা সত্যি। এই যে গ্রোথের যে প্রিন্সিপাল আছে বা বৃদ্ধির যে নীতি আছে, এটা তিনটে নীতি মেনে চলে। এই তিনটে নীতি নিয়ে আমরা আলোচনা করব। একদম প্রথম নীতিটা বুঝতে হলে আমাকে বুঝতে হবে একটা জিনিস। দেখো, একদম কল্পনা করো, একদম একটা ছোট বাচ্চা মায়ের পেট থেকে সবে বেরিয়েছে যে বাচ্চাটা, সেই বাচ্চাটার দেখবা পুরো বডিটাকে যদি তুলনা করো, পুরো বডির আন্দাজে মাথাটা থাকে অনেকটা বড়, বাকি বডিটা তুলনামূলকভাবে অনেক ছোট থাকে। কিন্তু এই বাচ্চাটাই যখন ধীরে 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 বাড়বে, বেড়ে এই যে আমরা যে জায়গায় আজকে দাঁড়িয়ে আছি, এই যে যখন একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি হবে, তখন এই বাচ্চাটার এই যে মাথার যে অংশটা, এইটা কিন্তু আর খুব বেশি বড় হবে না। কিন্তু দেখবা এই নিচের যে পোর্শন গুলো আছে, অর্থাৎ বাকি যে শরীরটা, সেগুলো কিন্তু তুলনামূলক অনেকটাই বাড়তে থাকবে। অর্থাৎ একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের সবার প্রথমে কোনটার গ্রোথ হলো? গ্রোথ হলো এই মাথার এই অংশটার। ধীরে ধীরে এই গ্রোথটা নিচের দিকে নামতে থাকলো না? তাহলে আমাদের গ্রোথ শুরু হয় ওপর থেকে আমাদের নিচের দিক অবধি, অর্থাৎ আমাদের গ্রোথ উপর থেকে নিচ অবধি আসে। যখন আমাদের গ্রোথ উপর থেকে নিচের দিকে আসে, যেটাকে আমরা আরো একটা টার্ম দিয়ে লিখি, সেটা হচ্ছে হেড টু টো, অর্থাৎ মাথা থেকে পা অবধি বা মাথা থেকে পায়ের দিকে আমাদের যে গ্রোথটা মাথা থেকে পায়ের দিকে হয়, সেটাকেই বলা হয় সেফালোকর্ডাল প্রিন্সিপাল। গেল? তাহলে মাথা থেকে পায়ের দিকে উপর থেকে নিচের দিকে আসলে সেটাকে বলবো সেফালোকর্ডাল। এবার আমাকে নেক্সট পার্টটা বুঝতে হলে একটা জিনিস দেখো, একটা বাচ্চা জন্মালো, বাচ্চাটা জন্মালো যেদিন, সেদিনই বা জন্মানোর পর দিনই বা জন্মানোর পর থেকে যত সে বাচ্চাটা বড় হচ্ছে, বাচ্চাটার পেটের ভিতর যে জিনিসগুলো আছে, এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি বাচ্চাটার পেটের ভিতর যে লিভার আছে, বাচ্চাটার পেটের ভিতর পাকস্থলী আছে, বাচ্চাটার পেটের ভিতর ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, অগ্নাশয়, এরকম যারা যারা আছে, এরা কিন্তু তৈরি হয়ে গেছে এবং এরা কাজ করতে পারছে। কিন্তু ওই বাচ্চাটার শরীরের বাইরের দিকে যারা আছে, মানে হাত পা, দেখো হাতের একদম শেষ প্রান্তে কে আছে? হাতের একদম শেষ প্রান্তে আছে আঙুল। এই আঙুলের উপর কন্ট্রোল আমরা কিন্তু সবার শেষে পেয়েছি, তাই তো? তাহলে আমি পুরো মানুষটাকে যদি একটা গোলের সাথে তুলনা করি, তাহলে পুরো মানুষটার গোলের একদম কেন্দ্রে কে আছে? একদম কেন্দ্রে পেটটা আছে। আর এই পেটের মধ্যে যে অর্গান বা অঙ্গগুলো আছে, সেগুলো কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। কিন্তু দেখো, আমাদের এই মানুষটাকে যদি পুরো তুমি গোল করে ধরো, তাহলে একদম পরিধির দিকে কে আছে? আমাদের হাত আছে, হাতেরও একদম শেষে কে আছে? আঙুল আছে। অর্থাৎ আমি বলতে পারি আঙুল, এটা তো একদম পরিধির দিকে আছে। দেখো, আঙুলের উপর আমাদের নিয়ন্ত্রণ সবার শেষে হয়েছে। তাহলে আমাদের এইরকম ক্ষেত্রে গ্রোথ আমি বলতে পারি একদম কেন্দ্র থেকে শুরু হয়ে গেছে পরিধির দিকে। যখন আমাদের গ্রোথ সেন্টার থেকে শুরু হয়ে বা কেন্দ্র থেকে শুরু হয়ে পরিধির দিকে যাবে, তখন আমরা সেটাকে বলবো প্রক্সিমো ডিস্টাল। গেল? তাহলে আমরা গ্রোথের দুটো প্রিন্সিপাল পেলাম, একটা হচ্ছে ওপর থেকে নিচের দিকে আসবে, সেটাকে আমরা বলবো সেফালোকর্ডাল। আর যখন আমাদের কেন্দ্র থেকে শুরু হয়ে যখন আমাদের পরিধির দিকে যাবে, চারপাশে ছড়িয়ে যাবে, তখন আমরা সেটাকে বলবো প্রক্সিমো ডিস্টাল। তাহলে আশা করি সেফালোকর্ডাল আর প্রক্সিমো ডিস্টাল বোঝা গেছে। এই দুটো টার্ম দেখবা বারবার পরীক্ষায় রিপিট হয়, ঘুরে ঘুরে আসে, বিভিন্ন ভাবে আসে। যখন কোশ্চেনে আলোচনা করবো আরো সহজ হয়ে যাবে জিনিসগুলো। নেক্সট আমাকে যে থার্ড প্রিন্সিপালটা বলেছে, সেখানে বলছে গ্রস টু ফাইন। এই গ্রসও আমরা জানি না, ফাইনও আমরা জানি না। তাহলে আগে আমাকে এই টার্ম দুটো ব্যাখ্যা বুঝতে হবে, তারপর আমি বুঝবো গ্রস টু ফাইন কি জিনিস, খায় না মাথায় দেয়, আমি এটা বুঝবো। গেল তো? বেশ, এখানে দেখো একদম প্রথম যে টার্মটা দিয়েছে সেটা হচ্ছে গ্রস, সেকেন্ড যে টার্মটা দিয়েছে ফাইন। কি জিনিস গ্রস, কি জিনিস ফাইন? বলছে আমি ধরো এখানে এখন এই যে বোর্ডে এ লিখলাম, বি লিখলাম, সি লিখলাম, ডি লিখলাম। তোমরা আমাকে বললা যে দাদা একটা গাছের ছবি আঁকো, আমি এখানে গাছের ছবিও আঁকলাম। গেল তো? এই যে গাছের ছবি আঁকলাম বা এ লিখলাম, বি লিখলাম, সি লিখলাম, ডি লিখলাম, এই কাজটা খুব সূক্ষ্ম কাজ। এবং এই সূক্ষ্ম কাজটা করার জন্য আমার ঠিক এই আঙুলগুলোর উপর প্রপার কন্ট্রোল দরকার হয়েছে। যদি আমার এই আঙুলগুলোর উপর কন্ট্রোল না থাকতো, তাহলে আমি এ বি সি ডি লিখতেও পারতাম না, এই গাছের ছবি আঁকতেও পারতাম না। এবার একদম ছোটবেলায় জন্মেছি, 2 মাস 3 মাস 4 মাস 6 মাস বয়স, তখন কি আমরা এগুলো পারতাম? পারতাম না। তো একদম ছোটবেলা 6 মাস 1 বছর বয়সে কিন্তু এগুলো কিচ্ছু পারতাম না। কেন পারতাম না? তখন আমাদের এই যে ছোট ছোট যে অংশগুলো শরীরের, এই যে ছোট ছোট যে পেশিগুলো আছে, এই ছোট পেশিগুলোর উপর কোনো কন্ট্রোলই আসেনি। কিন্তু ওই ছোটবেলায় একটা বড় বল আমার দিকে ছুড়ে দিলে, ওই বড় বলটা মানে একদম ক্যাচ না করতে পারি, ধরতে তো পারতাম। ওই বড় বলটা যদি রেখে দিত, ওই বড় বলটা এরকম করে ধরে ছুঁড়ে তো মারতে পারতাম। অর্থাৎ একদম ছোটবেলায় আমাদের প্রথমে এই পুরো বড় যে পেশিটা আছে,
লার্জ যে মাসেলটা আছে এই লার্জ মাসেলের উপর কন্ট্রোল আসে। এবং দেখো যত ধীরে ধীরে সময় যায় তত আমরা এই সূক্ষ্ম পেশিগুলোর উপর আমরা নিয়ন্ত্রণ পাই। বলছে আমাদের যে বড় পেশি বা লার্জ মাসেলের উপর যে কন্ট্রোল বা লার্জ মাসেল দিয়ে আমরা যে কাজগুলো করি সেইটাকে বলা হয় গ্রস মোটর স্কিল। তাহলে কি বললাম, যখন আমরা লার্জ বা বড় পেশি দিয়ে যখন আমরা কাজগুলো করি, বড় পেশি দিয়ে বা লার্জ মাসেল দিয়ে আমরা যখন কাজগুলো করি তখন সেটাকে বলা হয় গ্রস মোটর স্কিল, তখন সেটাকে বলা হয় গ্রস মোটর স্কিল। গেল। আর আর এই যে আমি যে লিখছি এই লেখার জন্য কিন্তু আমার বড় মাসেলের উপর কন্ট্রোল দরকার নেই, বরং আমার এই সূক্ষ্ম মাসেল গুলো যেগুলো আছে সেগুলোর উপর কন্ট্রোল দরকার। অর্থাৎ ছোট যে মাসেল গুলো আছে বা সূক্ষ্ম যে মাসেল গুলো আছে সেগুলোর উপর কন্ট্রোল দরকার। যখন আমরা কোনো কাজ এই সূক্ষ্ম মাসেল বা ছোট মাসেল গুলো দিয়ে করি তখন সেটাকে বলা হয় ফাইন মোটর স্কিল, তখন সেটাকে বলা হয় ফাইন মোটর স্কিল। গেল। তাহলে আমরা দুটো স্কিলের কথা জানলাম, যে দুটো স্কিল আমাদের পেশির সাথে যুক্ত, একটা হচ্ছে গ্রস মোটর স্কিল, একটা হচ্ছে ফাইন মোটর স্কিল। এবং এই পুরো জিনিসটা যদি তোমরা বুঝে গিয়ে থাকো তাহলে তোমরা নিজেরাই কমন সেন্স দিয়ে বলতে পারবা যে সবার প্রথমে জন্মানোর পর থেকে আমাদের নিয়ন্ত্রণ প্রথমে আসে কিন্তু এই লার্জ মাসেলের উপর, এবং যত সময় যায় তত আমরা কন্ট্রোল পাই কিসের উপর, আমাদের স্মল মাসেলের উপর বা ছোট পেশির উপর। গেল তো। অর্থাৎ এক কথায় আমি বলতে পারি লার্জ মাসেল থেকে যত বয়স বাড়ে এবং আমাদের প্র্যাকটিস বাড়ে তত আমরা স্মল মাসেলের উপর কন্ট্রোল পাই। আর এই লার্জ মাসেলের উপর যে কন্ট্রোল সেটাকেই বলা হয় গ্রস মোটর স্কিল, আর স্মল মাসেলের উপর যে কন্ট্রোল সেটাকে বলা হয় ফাইন মোটর স্কিল। তাহলে এক কথায় আমরা বলতে পারি যে আমাদের ডেভেলপমেন্ট বা মাসেলের ডেভেলপমেন্ট কিভাবে হয়, গ্রস টু ফাইন হয়। বোঝা গেছে? তাহলে গ্রস মোটর স্কিল কি, ফাইন মোটর স্কিল সবটা বোঝা গেছে, এবং গ্রস থেকে ফাইন কিভাবে হচ্ছে সেটাও বোঝা গেছে। নেক্সট একটা ছোট্ট জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে এই যে ফাইন মোটর স্কিল আমরা পড়লাম, এই ফাইন মোটর স্কিল আমার মধ্যে আছে বলে আমি বোর্ডে প্রপারলি লিখতে পারছি। তোমাদের মধ্যে ফাইন মোটর স্কিল আছে বলেই তোমরা পেন পেপার নিয়ে বসেছো, নোট করছো এবং ঠিকঠাক ভাবে নোট করতে পারছো। এবার একটা জিনিস বা একটা প্রশ্ন ঘুরিয়ে আসে বিভিন্নবার, সেটা হচ্ছে ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাদের কি দরকার। দেখো ফাইন মোটর স্কিল, ছোটবেলায় আমাদের এই যে এ বি সি ডি আমরা লিখতাম, এই এবিসিডি আমরা বাবা মারা বিভিন্ন ওয়েতে বিভিন্ন পদ্ধতিতে বারবার চেষ্টা করিয়েছে, আমাদেরকে নিজে হাত ধরে লিখিয়েছে, তারপর আমাদের ছেড়ে দিয়েছে, আমরা নিজেরা লিখেছি। এবিসিডি এমন ভাবে লিখতাম বোঝাই যেত না থেকে শুরু করে আজকে এমন ভাবে লিখছি যে সবাই বুঝতে পারছে। অর্থাৎ এটা তো আমাদের একদিনে আসেনি, বরং প্র্যাকটিসের মাধ্যমে এসেছে। অর্থাৎ এই ফাইন মোটর স্কিল ডেভেলপ করার জন্য যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস। আর ছোটবেলায় যখন এই ফাইন মোটর স্কিলটা ডেভেলপমেন্ট হবে তখন যে প্র্যাকটিসটা দরকার সেটা হচ্ছে, দেখবা ছোটবেলায় বাচ্চাদের এবিসিডি লিখতে পারেনি, কিন্তু একটা খাতা বা একটা কিছু দিয়েছে, একটা পেন দিয়ে বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে। এই বাচ্চাটা কি করছে, ও যেমন খুশি আঁকিবুকি করছে, ও যেমন খুশি দাগাচ্ছে, এবং চাইল্ড সাইকোলজি বলছে বাচ্চাটাকে ওইভাবেই পেন পেপার দিয়ে বসিয়ে দাও, ও যদি কোনো ওয়ার্ড কোনো লেটার না লেখা দরকার নেই, ওই আঁকিবুকিটাই করুক। তাতে করে কি হবে, ওর ধীরে ধীরে ওর আঙুলের উপর কন্ট্রোলটা তো আসবে, এবং আঙুলের উপর যখন কন্ট্রোলটা আসবে এবং ও যখন নতুন একটা কাজে মজা পাবে তখন সে বারবার ওই কাজটা করতে চাইবে, এবং সেখান থেকে তুমি ধীরে 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 গিয়ে ওকে ওই ভুলভাল আঁকিবুকির থেকে ওইটাকে কনভার্ট করে আস্তে আস্তে লেটারে নিয়ে আসো, লেটার থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে সেন্টেন্সে নিয়ে যাও। এই ছোটবেলায় এই যে একটা বাচ্চা ওই নিজের মতো করে পেন পেপারে দাগাচ্ছে, আঁকিবুকি করছে, এইটাকে চাইল্ড সাইকোলজিতে যে টার্মটা দিয়ে ব্যাখ্যা করা হয় সেটা হচ্ছে স্ক্রিবলিং। সেটা হচ্ছে স্ক্রিবলিং। এই স্ক্রিবলিং টার্মটা বহুবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। অর্থাৎ স্ক্রিবলিং কাকে বলবো, ছোটবেলায় বাচ্চারা নিজের ইচ্ছা মতো পেন পেপার নিয়ে যে আঁকিবুকি করছে, দাগাচ্ছে, এটাকে আমরা স্ক্রিবলিং টার্মটা দিয়ে ব্যাখ্যা করতে পারি। গেল। তাহলে এই পুরো স্লাইডে যা যা আছে আশা করি বোঝা গেছে। নেক্সট ভিডিওতে আমরা ডেভেলপমেন্টের যে স্টেজ, অর্থাৎ কোন বয়সে আমাদের ডেভেলপমেন্ট বাড়ে, কোন বয়সে কমে, কোন ডেভেলপমেন্টটা বাড়তেই থাকে, কোন ডেভেলপমেন্টটা একটা সময় গিয়ে থেমে যায়, এই সমস্তটা নিয়ে ডিটেলস আলোচনা করব। তারপরে ভিডিওতে আমরা ডেভেলপমেন্টের প্রিন্সিপাল নিয়ে আলোচনা করব। এইখানে আমি যতটা পড়ালাম তোমরা পুরোটা রেডি করো, পরের ভিডিওতে আবার এর পরের পার্টগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। কিন্তু প্রথম ভিডিওতে সবার কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যা কিছু পড়াচ্ছি, আজকে পড়াচ্ছি, পরের দিন পড়াচ্ছি, তারপরের দিন পড়াচ্ছি, সবকিছু নোট পিডিএফ ফর্মে হয়তো তোমাদেরকে দিয়ে দেবো। কিন্তু রিকোয়েস্ট করব যে এই সিডিপি সাবজেক্টটা যদি সত্যিই বুঝতে হয় বা সত্যিই ঠিকঠাক ভাবে পড়তে হয় এবং গিয়ে 30-এ 30 মার্কস পেতে হয়, তাহলে একমাত্র উপায় হচ্ছে পেন পেপার নিজে নিয়ে বসো। যা পড়াচ্ছি সেটা আমি যেভাবে পড়ালাম সেভাবে না, বরং নিজে যেভাবে বুঝতে পারলা জিনিসটা সেভাবে খাতায় নোট করো। দেখবা 6 মাস পরে গিয়ে ওই বইটা খুলে তুমি কিছু বুঝছো না বইয়ের ভাষা, কিন্তু তুমি যেটা নোট করেছিলে 6 মাস আগে সেটা তুমি ইজিলি বুঝে যাবে। তাই সবার কাছে রিকোয়েস্ট, পেন পেপার নিয়ে প্রত্যেকদিন যা পড়াচ্ছি নোট করো। পুরোপুরি যখন
পড়ানো হয়ে যাবে, দেখবা পরীক্ষার আগে গিয়ে একটা কোনো প্রশ্ন, একটা কোনো উত্তর কিচ্ছু আটকাবে না। এবং আমি দায়িত্ব নিচ্ছি, যদি ঠিকঠাক ভাবে পড়তে পারো সিডিপিতে 30-30 পাওয়ানোর দায়িত্ব আমার। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।